আমাদের ইউটিউব চ্যানেল জিরো আওয়ারে স্বাগত। আমরা জনসংযোগ নিয়ে আলোচনা করছিলাম, আজকেও জনসংযোগ নিয়েই আরেকটু কিছু আলোচনার মধ্যে থাকি। আমি আগের দিন জনসংযোগ আধিকারিকের কি গুণ থাকা দরকার, কি বৈশিষ্ট্য থাকা দরকার, সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। এখন সাংবাদিকতা গণজ্ঞাপন নিয়ে যারা পড়াশোনা করছো বা আগামী দিনেও করার কথা ভাববে, আমি একটা কথা বলতে পারি যে এই সাবজেক্টটা পড়ার একটা মজা হচ্ছে যে এটার মধ্যে অনেক কিছু আছে। মানে ধরো সাংবাদিকতা আছে, সাংবাদিকতাতেও তো অনেকগুলো ভাগ আছে। কেউ রিপোর্টার হতে চায়, যে মানে যে ফিল্ডে গিয়ে খবর জোগাড় করবে। কেউ সাব এডিটার হতে চায়, মানে অবর সম্পাদক, যে খবর সম্পাদনা করবে নানা রকম খবর, স্থানীয় খবর, দেশ বিদেশের খবর, অন্যদের জোগাড় করা খবর, তাদের লেখা খবর, সেটাকে সে সম্পাদনা করে পাঠক, দর্শক, শ্রোতার সামনে উপস্থাপন যোগ্য করে তুলবে। নিখুঁত ভাষায়, একটাও ত্রুটি থাকবে না, এরার ফ্রি কপি তৈরি করবে, ত্রুটিহীন কপি তৈরি করবে। কেউ ভিডিও এডিটার হতে চায়, কেউ চিত্র সাংবাদিক হতে চায়। হ্যাঁ, এবং এর বাইরেও, এ তো সাংবাদিকতা, এর বাইরেও অনেকগুলো কাজ আছে। যেমন আমরা আলোচনা করছি জনসংযোগ, কেউ জনসংযোগের পেশায় আসতে চাইতে পারে। আমি এর আগে বিজ্ঞাপন নিয়ে আলোচনা শুরু করেছি। আমরা কেউ চাইলে বিজ্ঞাপন নির্মাণের কাজের সঙ্গে যুক্ত হতে চাইতে পারে। কেউ, এখন তো আবার ডিজিটাল মার্কেটিংয়ের যুগ, এটা একটা খুব প্রসপেক্টিভ জায়গা। কেউ চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হতে পারে, চলচ্চিত্র নির্মাণ, তাতেও অনেকগুলো কাজ আছে। সাউন্ড রেকর্ডিং, সাউন্ড ডিজাইনিং, মেকআপ, তোমার সিনেমাটোগ্রাফি, মানে চলচ্চিত্রের যারা ছবি তোলেন সিনেমা, তাদের তো বলে সিনেমাটোগ্রাফার, ওই ফটোগ্রাফিটাকে বলা হয় সিনেমাটোগ্রাফি। তার এডিটিং, এই সব মিলে মানে অনেকগুলো দিকে যাওয়ার সুযোগ আছে। এই সাংবাদিকতা গণজ্ঞাপন নিয়ে পড়াশোনাটায় যদি একটু মানে খুব মনোযোগ দেওয়া যায়, তাহলে আমি আমার অভিজ্ঞতায় বলতে পারি, আমি দেখেছি অনেকেরই এই পড়তে পড়তেই এক একটি দিকে যাওয়ার এক একটা আগ্রহ তৈরি হয়েছে। এবং সেই আগ্রহে কেউ জনসংযোগের পেশায় গেছেন, আমরা নিয়ে আসবো তাদেরকে, যারা আমাদের পরিচিত, যারা এরকম বিভিন্ন পেশায় গেছে। কেউ সাংবাদিক হয়েছে, কেউ চিত্র সাংবাদিক হয়েছে, কেউ সাব এডিটার হয়েছে, কেউ ডিজিটাল মিডিয়া, মানে ডিজিটাল নিউজ মিডিয়া পরিচালনার ক্ষেত্রে খবর কি করে গঠন করা হবে। ঘটনা তো ঘটলো, তারপরে তো খবরটাকে গঠন করে শ্রোতা দর্শকদের সামনে তুলে ধরতে হয়, সেটা নিয়ে পরিকল্পনা করার কাজ করে। এবং তারা কলকাতা তথা পশ্চিমবঙ্গের, এমনকি পশ্চিমবঙ্গের বাইরেও খুব মানে নামকরা মিডিয়াতেই এক একজন প্রতিষ্ঠিত আর কি, যেটা আমাদের কাছে খুবই আনন্দের। কেউ বিজ্ঞাপনের জগতে আছে, কেউ জনসংযোগের জগতে আছে, কেউ সিনেমার জগতে আছে, সাউন্ডে আছে। আমরা তাদেরকেও এক এক করে এখানে নিয়ে আসবো, তাদের অভিজ্ঞতার কথা তোমাদের শোনানোর জন্য, যাতে তোমরা বুঝতে পারো যে কত রকম ভাবে কোন ফিল্ডে কিভাবে যাওয়া যায় এবং তার জন্য কি দরকার। এখন জনসংযোগ নিয়ে যদি এরকম ভাবেই পড়াশোনা করতে করতে বা আমাদের চ্যানেলের আমাদের আলোচনা শুনতে শুনতে যদি কারোর মনে হয় যে জনসংযোগের মতো একটা ক্রিয়েটিভ ওয়ার্ক, একটা সৃজনশীল কাজেই আমি ভবিষ্যতে যুক্ত হব, তাহলে আমি তাদের বলবো যে কলকাতায় এই ভারতবর্ষে যারা জনসংযোগের পেশায় যুক্ত, তাদের একটি সংগঠন আছে, তার নাম পাবলিক রিলেশনস সোসাইটি অফ ইন্ডিয়া, সংক্ষেপে PRSI। এদের কলকাতায় একটি শাখা দপ্তর আছে। তো ওদের ওয়েবসাইটে চলে যাও, PRSI লিখে দেখো, ওদের কলকাতার দপ্তরের ঠিকানাটি খুঁজে বার করো। আমি বলে দিতেই পারতাম বা ডেসক্রিপশন বক্সে দিতে পারতাম, সব আমরা বলে দেবো, তা তো হবে না। তোমার চেষ্টা চাই, নিজের চেষ্টা না থাকলে কিচ্ছু হয় না। সুতরাং তাদের ওয়েবসাইটে চলে যাও, গিয়ে তাদের ফোন নাম্বার জোগাড় করে ফোন করো, দরকার হলে তাদের অফিসে গিয়ে দেখা করো। ওদের একটা স্টুডেন্ট মেম্বারশিপ হয়, মানে যারা ছাত্রছাত্রী এই PRSI সংগঠনটা চায় আরো বেশি বেশি মানুষ জনসংযোগের পেশায় যুক্ত হন, তাদেরকে ওরা হেল্পও করে। তোমরা ওখানে একটা মেম্বারশিপ নিতে পারবে, যুক্ত থাকতে পারবে। ওরা ওদের যে বিভিন্ন রকম জনসংযোগের কাজকর্মের সঙ্গে ওরা যে যুক্ত, বা ওদের যে জনসংযোগের বিভিন্ন কাজকর্ম হয়, মানে বিভিন্ন কোম্পানির হয়, তাতে ওরা তোমাকে কিছু উপস্থিত থাকার সুযোগ করে দেবে। তুমি ওখানে অনেক জনসংযোগ আধিকারিকের সঙ্গে
পরিচিত হতে পারবে, যদি অবশ্য তোমার সেই ইন্টারেস্ট থাকে। তুমি শুধু একটা মেম্বারশিপ নিয়ে নিলে তো হবে না, নিয়মিত যোগাযোগ রেখে তাহলে তুমি একটা বিস্তৃত ধারণা পাবে, একটা বিস্তারিত জগতের খোঁজ পাবে। ফলে তুমি তোমার যে আকাঙ্ক্ষা সেটা পূরণের দিকে এগিয়ে যেতে পারবে ভালোভাবে, চাইলে ওদের সঙ্গে যোগাযোগ করতে পারবে। আজকে যেটা বলবো এরপরেই সেটা হচ্ছে যে আমি আগের দিন বলেছিলাম যে জনসংযোগ আধিকারিকের কি গুণ থাকা দরকার। এটাও প্রথম যেদিন জনসংযোগ নিয়ে আলোচনা করলাম সেদিন বললাম যে জনসংযোগের কাজ করাটাই যথেষ্ট নয়। যেমন আমি বিজ্ঞাপনের ক্ষেত্রেও বলেছিলাম যে বিজ্ঞাপন প্রচার করাটাই যথেষ্ট নয়। বিজ্ঞাপন দাতার শেষ পর্যন্ত লক্ষ্য থাকে যে সম্ভাব্য ক্রেতা যেন তার বিজ্ঞাপিত পণ্য বা পরিষেবাটি কেনেন, মানে যতক্ষণ না কিনছেন ততক্ষণ বিজ্ঞাপন দাতার শান্তি নেই, ওকে দিয়ে কিনিয়ে ছাড়াতে হবে আর কি, কেনাতেই হবে। এইটাই বিজ্ঞাপন দাতার শেষ পর্যন্ত লক্ষ্য। তখনই বিজ্ঞাপন সফল ও কার্যকরী। তেমন জনসংযোগও যদি সফল ও কার্যকরী হতে হয়, যে আমার জনসংযোগের বার্তা আসলে আমার প্রতিষ্ঠানের ভাবমূর্তিকে সত্যিই একটা জায়গায় প্রতিষ্ঠিত করলো, আমার বিশ্বাসযোগ্যতা গ্রহণযোগ্যতা তৈরি করলো, তাহলে জনসংযোগকে 4টে ধাপে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি প্রথম জনসংযোগ নিয়ে যে প্রথম এপিসোডটা করেছি তাতে সেটা বলেছিলাম। তার প্রথম ধাপটাকে আমরা বলেছিলাম রিসার্চ বা গবেষণা, দ্বিতীয় ধাপটাকে বলেছিলাম অ্যাকশন, যেটাকে আবার আরেকটি ভার্সানে বা ভাষ্যে বলা হয় প্ল্যানিং বা পরিকল্পনা, অ্যাকশন বা কর্মসূচি। আর তৃতীয় ধাপটাকে বলেছিলাম কমিউনিকেশন, জ্ঞাপন। চতুর্থ ধাপটাকে বলেছিলাম ইভালুয়েশন, মূল্যায়ন। সংক্ষেপে বলেছিলাম রিসার্চ আর, অ্যাকশন এ, কমিউনিকেশন সি এবং ইভালুয়েশন ই মিলে আরএসই, রেস। এটা হচ্ছে একটা মডেল, সফল ও কার্যকরী জ্ঞাপনের একটি মডেল হলো রেস, যার একটি ভিন্ন নামও হচ্ছে আরপিসিই, যখন পুরো ফর্মটা হয়ে যায় রিসার্চ, প্ল্যানিং, কমিউনিকেশন, ইভালুয়েশন। এটা নিয়ে তো আমরা একটা আলোচনা করেই ফেলেছি যে কি করতে হয় প্রত্যেকটা ধাপে, বলতে বলতে যাই। কিন্তু এই যে প্রত্যেকটা ধাপ, এই প্রত্যেকটা ধাপে আসলে জনসংযোগ আধিকারিকের ভূমিকাটা কি? রিসার্চ যখন উনি করছেন তখন আমি কি বলেছি যে আসলে যখন উনি গবেষণা করছেন তখন উনি বোঝার চেষ্টা করছেন যে চারপাশের পরিস্থিতি কি। এই চারপাশের পরিস্থিতি মানে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পরিস্থিতি কি, বাহ্যিক পরিস্থিতি কি। আমাকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে জনসংযোগে প্রতিষ্ঠানের হয়ে কোন বার্তাটাকে পৌঁছে দিতে হবে, কিভাবে পৌঁছে দিতে হবে, কোন কৌশলে পৌঁছতে হবে, আমার জনগোষ্ঠী, সে বাহ্যিক হোক অভ্যন্তরীণ হোক, সে আসলে প্রতিষ্ঠানের কাছে কি চাইছে সেটাকে বুঝতে হবে। এবং ওই যে বললাম প্রতিযোগীদের বুঝতে হবে। এই সবটা বুঝিয়ে তাকে একটা পরিস্থিতি জাজ করতে হবে, বিচার করতে হবে। এইটাই হচ্ছে রিসার্চ, গবেষণা। তাহলে উনি আসলে কি করলেন? উনি পরিস্থিতিটাকে, এই সময় চারপাশের পরিস্থিতি সবকিছু, গোটা বিষয়টাকে উনি আসলে তখন ব্যাখ্যা বা বিশ্লেষণ করলেন। তার মানে যখন রিসার্চের ধাপে আছে জনসংযোগ, তখন একজন জনসংযোগ আধিকারিকের ভূমিকা হচ্ছে অ্যানালিস্টের, বিশ্লেষকের। প্রথম অক্ষরটা খেয়াল রাখো, ইংরেজিতে অ্যানালিস্ট, এ। এবার দ্বিতীয় ধাপ, উনি এই গোটা পরিস্থিতি বুঝে একটা পরিকল্পনা তৈরি করলেন, কর্মসূচি তৈরি করলেন। জনসংযোগে উনি কি করবেন, তাকে অ্যাকশন বলেছিলাম। আর একটা বিকল্প নাম হচ্ছে প্ল্যানিং, যে ধাপ বা স্টেজের নাম বলেছিলাম। এই পরিকল্পনাটা উনি যখন তৈরি করছেন, করে তিনি সেই পরিকল্পনা নিয়ে কার কাছে যাচ্ছেন? কর্মসূচি নিয়ে উনি যাচ্ছেন প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের কাছে, ম্যানেজমেন্টের কাছে, যাদেরকে উনি বোঝাবেন যে আমাদের জনসংযোগে এই কাজগুলো আমরা করতে চাই, করা উচিত, করা দরকার। তাহলে আমরা বাহ্যিক জনগোষ্ঠীর কাছে এইভাবে পৌঁছতে পারবো, আমরা অভ্যন্তরীণ জনগোষ্ঠীর কাছে এইভাবে পৌঁছতে পারবো। এই যে পরিকল্পনাটা নিয়ে গিয়ে উনি যখন বোঝাচ্ছেন পরিচালন কর্তৃপক্ষকে বা কর্মসূচিটা নিয়ে বোঝাচ্ছেন, তখন উনি আসলে কি করছেন? উনি আসলে পরামর্শ দিচ্ছেন যে কি করা উচিত, তাই তো? তার মানে তখন ওনার ভূমিকা হচ্ছে অ্যাডভাইজারের, পরামর্শদাতা, উপদেষ্টা। আবার খেয়াল করো যে ইংরেজি শব্দ হলো অ্যাডভাইজার, যার প্রথম অক্ষর হলো এ। এবার তৃতীয় ধাপ, পরিকল্পনা চূড়ান্ত হয়ে গেল। এমন হতেই পারে যে উনি যা কর্মসূচি দিয়েছেন পরিচালন কর্তৃপক্ষ সেটাই রেখে দিয়েছেন,
মানে বলেছেন হ্যাঁ এটাই করুন। এমন হতে পারে যে পরিচালন কর্তৃপক্ষ আবার কিছু পরামর্শ দিয়েছে যে না এটা একটু এরকম ভাবে করুন, এটা একটু এরকম ভাবে করুন, মানে একটা দুপক্ষের আলোচনার ভিত্তিতে একটা পরিকল্পনা বা কর্মসূচি চূড়ান্ত হয়েছে। এবার উনি এই পরিকল্পনা বা কর্মসূচিটাকে বাস্তবায়িত করবেন। বাস্তবায়িত করা মানে কি, আসলে প্রতিষ্ঠানের হয়ে যে কথাগুলো অভ্যন্তরীণ জনগোষ্ঠী বা বাহ্যিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে চাওয়া হচ্ছে, যে বার্তাগুলো, সেগুলো তাকে নিয়ে যেতে হবে। তার নানা রকম পদ্ধতি আছে। মানে আমি একটা সেমিনারের আয়োজন করতে পারি, আমি একটা ফিল্ম বানাতে পারি, তাকে বলে কর্পোরেট ফিল্ম, যেখানে আমি আমার কাজকর্মকে তুলে ধরবো, এটা এক ধরনের ডকুমেন্টারি, এগুলো নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব। আমি একটা পোস্টার বানাতে পারি, আমি একটা সামাজিক কর্মসূচি নিতে পারি, তাতে অনেককে যুক্ত করার চেষ্টা করতে পারি। আমি আমার অভ্যন্তরীণ জনগোষ্ঠী, তাতে যারা রয়েছেন মানে আমার কর্মীবৃন্দ, তাদের নিয়ে একটা কোনো ধরো আমি একটা স্পোর্টসের আয়োজন করলাম, তাদের নিয়ে আমি একটা কোথাও ঘুরতে যাওয়ার আয়োজন করলাম, কি তাদের ছেলে মেয়েদের যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা আইসিএসসি সিবিএসসি বা আইএসসি পাস করছে, তাদেরকে আমরা প্রতি বছর একটা সম্বর্ধনা দেওয়ার আয়োজন করলাম। এগুলো সবই জনসংযোগের মধ্যেই পড়ে, ঠিক আছে? সম্পর্ক তৈরি করা, জনসংযোগ মানে তো সম্পর্ক তৈরি করা। তার মানে এই যে তিনি বার্তাটা নিয়ে যাচ্ছেন, তখন তার কাজ হচ্ছে কি, তিনি প্রতিষ্ঠানের হয়ে আসলে সওয়াল করছেন, তাই না? যে দেখো আমার প্রতিষ্ঠান কত ভালো, আমার প্রতিষ্ঠান এইটা ভাবছে, এইটা বলতে চাইছে, এই তার দৃষ্টিভঙ্গি। আসলে যাই উনি করছেন, যাই উনি জানাচ্ছেন, যে বার্তাই পৌঁছে দিচ্ছেন, তার মধ্যে কিন্তু উনি, তার মধ্য দিয়ে তিনি আসলে কি করছেন, প্রতিষ্ঠানের হয়ে সওয়াল করছেন। মানে তখন তিনি আসলে প্রতিষ্ঠানের হয়ে অ্যাডভোকেসি করছেন, মানে তখন তার ভূমিকা হলো অ্যাডভোকেটের। আবার খেয়াল করো, ইংরেজি শব্দ অ্যাডভোকেট, প্রথম অক্ষর এ, চতুর্থ তথা শেষ ধাপ। তার কাজ কি, যাদের কাছে তিনি জনসংযোগের বার্তা পৌঁছে দিলেন বা তার কর্মসূচিকে নিয়ে গেলেন, তার পরিকল্পনাকে নিয়ে গেলেন, তাদের কাছ থেকে তাদের প্রতিক্রিয়া, তাদের মতামত সংগ্রহ করা, তাকে আমরা বলি ইংরেজিতে ফিডব্যাক, বাংলায় প্রতিবার্তা। এটা সংগ্রহ করে তিনি একটা মূল্যায়ন করবেন, ইভালুয়েশন, তাই তো শেষ ধাপটা ছিল, যে আমার জনসংযোগের বার্তা বা আমার জনসংযোগের কর্মসূচি আসলে কতটা কার্যকরী ভূমিকা পালন করতে পেরেছে, কতটা গ্রহণযোগ্যতা পেয়েছে। প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত বাহ্যিক এবং অভ্যন্তরীণ জনগোষ্ঠীর যারা সদস্য, তারা কিভাবে চোখে দেখছেন আমার জনসংযোগের যে পরিকল্পনা কর্মসূচি, তার কোথাও পরিমার্জনের দরকার আছে কিনা, তাকে কোথাও পুনর্বিন্যস্ত করার দরকার আছে কিনা, নাকি এটাই ঠিক আছে, এই গোটা ব্যাপারটা তিনি করবেন। তার মানে তিনি তখন আসলে তার মূল কাজ হচ্ছে এই প্রতিক্রিয়া বা প্রতিবার্তা, ফিডব্যাক জোগাড় করা। এবং ফিডব্যাক জোগাড় করা তখন অনেকটা তার ভূমিকা হচ্ছে, বলা হয় টিভির অ্যান্টেনার মতো। অ্যান্টেনা কি করে? অ্যান্টেনা হচ্ছে বাতাসে ভেসে বেড়ানো সংকেত, সিগন্যাল, তাকে সে ক্যাচ করে, ধরে, সংগ্রহ করে, করে সে আমাদের টিভি সেটে পাঠিয়ে দেয়, ঠিক আছে? ঠিক সেরকম এটা অবশ্য রেডিওর ক্ষেত্রেও তাই হয়। তো ওই রেডিওর ভেতরে অ্যান্টেনা থাকে। তো এখানেও টিভিতেও আগে আমরা দেখতাম বাড়ির ছাদে এই ডান্ডা ডান্ডা লাগানো অ্যান্টেনা, এখন তো ডিশ অ্যান্টেনা, বা কারোর বাড়িতে কেবিল কানেকশন, তারও কেবিল অপারেটর আসলে ডিশ অ্যান্টেনা দিয়ে ওগুলো ধরছে। তো তার ভূমিকা তখন আসলে অ্যান্টেনার মতো, মানে তিনি কিছু সংগ্রহ করছেন। ওই জন্য আবার শেষবারের মতো খেয়াল করো যে ইংরাজি শব্দ অ্যান্টেনা, প্রথম অক্ষর এ। তাহলে খেয়াল করো যে সফল কার্যকরী জনসংযোগের জন্য প্রথম ধাপ রিসার্চ, তখন জনসংযোগ আধিকারিকের ভূমিকা অ্যানালিস্টের, প্রথম অক্ষর এ। দ্বিতীয় ধাপ অ্যাকশন বা প্ল্যানিংয়ের, তখন জনসংযোগ আধিকারিকের ভূমিকা হচ্ছে অ্যাডভাইসারের, প্রথম অক্ষর এ। তৃতীয় ধাপ যখন তিনি কমিউনিকেট করছেন, কমিউনিকেশনের মধ্যে আছেন, তখন তার ভূমিকা হচ্ছে অ্যাডভোকেটের, প্রথম অক্ষর এ। চতুর্থ ধাপ যখন তিনি জনগোষ্ঠীর কাছ থেকে ফিডব্যাক কালেক্ট করছেন ইভালুয়েশনের জন্য, তখন তার ভূমিকা হচ্ছে অ্যান্টেনার, আবার প্রথম অক্ষর এ। সুতরাং সফল ও কার্যকরী জনসংযোগের চারটি ধাপে একজন জনসংযোগ আধিকারিক যে চারটি ভূমিকা পালন করেন, সেগুলো হচ্ছে অ্যানালিস্ট, অ্যাডভাইসার, অ্যাডভোকেট, অ্যান্টেনা। যেহেতু চারটে ভূমিকারই ইংরাজি নামের প্রথম অক্ষর এ, তাই এই চারটে ভূমিকাকে এক হচ্ছে বলা হয় 4A's। অর্থাৎ তোমাকে যদি বলা হয় জনসংযোগে 4A's বলতে কি বোঝায়,
তখন তুমি এই উত্তরটাই দেবে যে জনসফল ও কার্যকরী জনসংযোগের 4টে ধাপে জনসংযোগের 4টি ভূমিকাকে একত্রে পড়ে বলা হয়। এখান থেকেই বাকি উত্তরটা। আমাদের এই ইউটিউবের যে গোটা উদ্যোগ, এই উদ্যোগটা আমরা পরিচালনা করছি রাফ কাট প্রোডাকশনস নামে একটি সংস্থার তরফে, এবং এই সংস্থার তরফেই আমরা একটা ভিডিও এডিটিংয়ের কোর্সও শুরু করেছি 3 মাস এবং 1 বছরের। যে যেটা শিখতে চাও চাইলে তোমরা যোগাযোগ করতে পারো। আমাদের ডেসক্রিপশনে রাফ কাট প্রোডাকশনসের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, যেখানে তোমরা যদি ভিডিও এডিটিংয়ের কোর্স সম্পর্কে আগ্রহী হও তাহলে যোগাযোগ করতে পারো। এটা শেখানো হয় বারাসাতে, একেবারেই ঘরোয়া পরিবেশে। আমরা সার্টিফিকেটও দেব কোর্স শেষ হয়ে গেলে। এবং ইতিমধ্যেই আমি আগের দিনও বলেছি যে আমরা যারা শিখছে তাদের মধ্য থেকে 2 জনকে নির্বাচন করতে পেরেছি, যারা আমাদের এই ভিডিওগুলো মানে বেশি দিন হয়নি, মাসখানেক মাস 1.5 হলো শিখতে শুরু করেছে। এর মধ্যেই তারা আমাদের এই ভিডিওগুলো এডিটিংয়ে আমাদেরকে সহায়তা করছে। এটা আমাদের কাছে একটা বড় সাফল্য। আজ এইটুকুই, আবার দেখা হবে পরের এপিসোডে। ধন্যবাদ।